সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় ভোটের সমঝোতা ও রাজনীতির কৌশল। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন সম্মানিত দুজন অতিথি। পরিচয় করে দিই, তাদের সঙ্গে আছেন নীলোফার চৌধুরী মনি, সাবেক সংসদ সদস্য, বিএনপি। আপা স্বাগত। আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, মহাসচিব, জাতীয় পার্টি। স্বাগত জানাই আপনাকে। ভোটের সমঝোতা ও রাজনীতির কৌশলগুলো নিয়ে আজ আলোচনা করব। দিনের উল্লেখযোগ্য খবরগুলো এখানে প্রাধান্য পাবে। মনিয়াপা, আপনার কাছেই আসি। শুরুর শিরোনাম যেটি বলছিলাম যে 300 আসনের প্রার্থীদের এ মাসে গ্রিন সিগন্যাল দেবে বিএনপি। আপনার গ্রিন সিগন্যাল নিয়ে একটু জানতে চাই, গ্রিন সিগন্যাল পেয়েছেন কিনা আর সেটি নিয়ে কাজ শুরু করেছেন কিনা। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ না পেলেও আংশিক যেটুকু পেয়েছি আমি আশাবাদী। একটু সকলের উদ্দেশ্যে বলে দেন যে আপনি কোন আসন থেকে। আমি জামালপুর সদর, জামালপুর 5 আসন থেকে এইবার নির্বাচন করতে চাচ্ছি। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতা সবকিছু আমার সাথে থাকলে আমি ইনশাল্লাহ শতভাগ আমি সাফল্য আনবো, এটা আমি আশা করছি। একটু আমার জন্য দোয়া করবেন, সকলে দোয়া, প্রত্যেকেই দোয়া করবেন। যারা শুনছেন তারা দোয়া করবেন, যারা আমার সামনে আছেন তারা দোয়া করবেন, যারা আমার পক্ষে ছিলেন না তারাও, যারা ভোট দিতে পারবেন না তারাও দোয়া করবেন। অনেক দোয়া দরকার আসলে। আপনার প্রচেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই জনগণের সেই ভালোবাসা আপনার সঙ্গে থাকবে। বিএনপির জন্য হিসেবটা অনেকটাই চ্যালেঞ্জিং। নিজেদের প্রার্থীরা তো প্রতি আসনে আছেই, 5 থেকে 7 জন এরকমও আছে। সেখানে শরিকরা দাবি করেছে প্রায় 200টির মতো আসন। বিএনপি কতটি দিবে সেটি নিশ্চিতভাবে আপনারা জানেন হয়তো বা। এরপর আবার হচ্ছে দেখা যাচ্ছে এনসিপির কথা আসছে সেখানে, যে তারা তাদের মতো করে একটি দাবি করেছে। কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এই যে নিজেদের দলের প্রার্থীদেরকে বোঝানো, তাদেরকে মানানো, সেই সাথে শরিকদের যে আসনগুলো আসলে দিতে যাচ্ছে, কতটা চ্যালেঞ্জিং বিএনপির জন্য? দেখেন, এটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জিং, কারণ অনেক দিন নির্বাচন, সত্যিকার অর্থে নির্বাচন বলতে যা বোঝায় তা হয় নাই বাংলাদেশে। এটা একটা গ্যাপ ছিল, সেই গ্যাপে বিএনপি নিজে নির্বাচনে অংশগ্রহণ করে নাই, অনেক দল অংশগ্রহণ করে নাই, যারা শরিক তারা অংশগ্রহণ করে নাই। সেজন্য বিএনপি একটা বড় দল হিসেবে তার গ্যাপও বেশি, তার প্রতিযোগী বেশি। প্রতিযোগীদেরকে খুশি রেখে নির্বাচন করা, তারপরে শরিকদেরকে খুশি রেখে নির্বাচন করা একটা সত্যি একটা চ্যালেঞ্জের ব্যাপার। সেই চ্যালেঞ্জ অন্যান্যবারও হয়, এবার আরও একটু বেশি। সেইখানে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হবে এবং বিএনপি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে। এবং যারা এই চ্যালেঞ্জে, আমি বলবো না হার জিত, আমি বলবো যারা স্যাক্রিফাইস করবে, যেভাবেই হোক দলের কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতে হবে, তারা স্যাক্রিফাইস করবে, নিশ্চয়ই তাদের সামনের দিনগুলো তাদের জন্য ভালো কিছু হবে। অনেক কিছু আছে, যেমন ধরেন বিএনপি যদি আল্লাহ রহমতে রাষ্ট্র পরিচালনায় আসে, সেইখানে আপনার জেলা পরিষদ চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, পৌর মেয়র আছে, তারপরে বিভিন্ন ব্যাংক, বিমা, আপনার রাষ্ট্রদূত, তারপরে অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে, সরকারি, বেসরকারি, পাবলিক, আধা সরকারি। এদের মধ্যে অনেকভাবেই নিজেকে উপস্থাপন করা যাবে চাইলে। তো সেইখানে কোঅপারেশনটা লাগবে এবং সবচেয়ে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, এবং যেটা যে দল, ব্যক্তির চেয়ে দল বড়, এই জিনিসটাকে কাজে লাগাতে হবে। আমি এটা মনে করি প্রত্যেকেই, আমি তাই বলবো, এইখানে যেন তারা এই স্যাক্রিফাইসটুকু করে। অনেক হিসাব করা হবে এখানে, অনেক রকম হিসাব নিকাশ। ধরেন আপনি ব্যক্তিগত পর্যায়ে আপনার ত্যাগ আছে, কিন্তু আপনি কোনো না কোনোভাবে আপনি নিজে বদনামের ভাগী অংশীদার হয়ে গেছেন, যে কোনোভাবেই আপনাকে তখন স্যাক্রিফাইস করতেই হবে। আপনার ত্যাগ আছে, আপনি কোনো না কোনোভাবে অন্য কোনো আপনার কি বলে জোটের আসনকে ছেড়ে দিতে হচ্ছে, সেখানে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এটাই হচ্ছে আসল জায়গাটা, যে সবাইকে খুশি করতে হলে কাউকে না কাউকে ত্যাগ করতেই হবে। সেই ত্যাগটা এরকম পর্যায়ে হোক যাতে প্রত্যেকেই মনে করে যে এটা আমার হওয়ার ছিল না, আগামীতে এর চেয়ে বেস্ট অপরচুনিটি আমার জন্য অপেক্ষা করছে। সেটি দেখার বিষয়।
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আপা বলছিলেন যে এতদিন তো আসলে সত্যিকার অর্থে যে নির্বাচন সেটি আসলে হয়নি, সেই নির্বাচনের প্রতীক্ষায় সবাই আছে। বলা হচ্ছে যে এই নির্বাচন হবে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন, কিন্তু সেই নির্বাচন নিয়ে যখন আওয়ামী লীগের প্রশ্ন আসছে, যখন জাতীয় পার্টির প্রশ্ন আসছে, 14 দলের প্রশ্ন আসছে, তখন অনেকে বলছেন যে বিচারের আগে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারবে না, জাতীয় পার্টির এবং আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে আপনাদের পক্ষ থেকে জি এম কাদের বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না। আপনার মূল্যায়নটা কি? অবশ্যই 14, 18, 24 জনমত প্রতিফলিত হয়নি। এক একটা ভোট এক একভাবে কলঙ্কিত ছিল। একটাতে বিএনপি অংশগ্রহণ করেছে, দুটোতে অংশগ্রহণ করেনি। একটাতে 154 জন আনকন্টেস্টেড ছিল, আর একটাতে আবার কেউ আনকন্টেস্টেড ছিল না, 70 জন স্বতন্ত্র পাস করেছিল। ভোটগুলো কলঙ্কিত ছিল কেন? রুট কজ হচ্ছে দুটি মেজর দল বিএনপি এবং জামাত অংশগ্রহণ করেনি দুটি ভোটে, অর্থাৎ 4টি দল বাংলাদেশে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 4টার মধ্যে 2টো অংশগ্রহণ করেনি। ওই দুটি ভোট সম্পূর্ণ নস্যাৎ হয়ে গেছে। সামনের ভোটে যদি দুটি দল অংশগ্রহণ না করে, কোনো সন্দেহ নাই সামনের ভোটটাও নিকৃষ্টতম ভোট হওয়ার সম্ভাবনা আছে নানা কারণে। কারণ আওয়ামী লীগ যদি ভোট বর্জন করে বা তাকে ভোট করতে না দেওয়া হয়, সে ভোট প্রতিহতেরও চেষ্টা করবে বিভিন্নভাবে। আওয়ামী লীগ যদি ভোট প্রতিহত করার চেষ্টা করে, বাংলাদেশে এই মুহূর্তে রাষ্ট্রীয় কাঠামো নাই সেই প্রতিরোধটাকে ইনস্টিটিউশনে ঠেকানোর। পুলিশ খুব ডিমোরালাইজড, প্রশাসনিক স্ট্রাকচার খুব ডিমোরালাইজড। পাশাপাশি যে এক্সাম্পলগুলো আমরা দেখছি, প্রধান নির্বাচন কমিশনার সাবেক, তাকে জুতার মালা পরানো হয়েছে বা অনেক কিছু। তো আপকামিং ভোটে প্রশাসন কেন একটা একতরফা ভোটকে সহযোগিতা করবে? প্রশাসনের মধ্যে একটা অংশ হয়তো বা বলতে পারে যে আমরা সারা জীবনে আর কোনো একতরফা ভোটে সহযোগিতা করব না। এখানে কি শুধু প্রশাসনের কথাটাই সব বলবেন? মিলিয়ে বলছি কোনো আমি। রাজনৈতিক দলও তো আসলে বলছে না যে না জাতীয় পার্টি এটাতে অংশ নিতে পারে, তা কেউ তো এটাও না, তো কেউ বলছে এটা না। বলছে না। মূলত জাতীয় পার্টিকে নিয়ে বলছে গণ অধিকার পরিষদ এবং এনসিপি। গণ অধিকার পরিষদ এবং এনসিপির সাথে জাতীয় পার্টির কোনো দ্বন্দ্ব নেই, কোনো দ্বন্দ্বের কারণ নাই। জাতীয় পার্টি ভোটের মাঠে থাকলে অনেকেরই মনে হচ্ছে ভোটের হিসাব নিকাশটা তাদের অনুকূলে যাবে না। বিএনপির মতো বড় দল এটাতে খুব কনসার্ন না, কারণ তার নিজস্ব ভোট আছে, ভোট ব্যাংক আছে, নিজস্ব সিট আছে। জামাতেরও কনসার্ন হওয়ার কোনো কারণ দেখি না। অন্য দলগুলোর মধ্যে এ নিয়ে একটা ভীতি কাজ করছে। তত জাতীয় পার্টিকে যদি ভোট থেকে আউট করে দেওয়া হয়, তখন বিএনপিকে হুমকি দেওয়া যাবে যে আপনি আমাদের 50টা আসন না দিলে আমরা ভোটে যাব না, এবং তখন বিএনপি ওই হুমকি শুনতে বাধ্য হবে। বিএনপিকে ওই হুমকিটা দেওয়ার জন্য জাতীয় পার্টিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে জাতীয় পার্টি এটা নিয়ে খুব একটা বিচলিত না। আপনার কি মনে হয় এখন কি বিএনপির উপর কোনো হুমকি আছে জাতীয় পার্টির ব্যাপারে? না, আমার মনে হয় না বিএনপি বিএনপিকে, কোনো জাতীয় পার্টির জন্য কোনো কিছু বলছে? না আমার সেটা মনে হচ্ছে না। এটা বিএনপির আভ্যন্তরীণ বিষয়। আমরা যেটা অনুভব করি, একটা বহুদলীয় সর্বদলীয় ভোট বিএনপির জন্য প্রয়োজন। কারণ যদি ভোটে জয়লাভ করে সরকার গঠন করে, বিএনপি কি দুর্বল ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে না শক্তিশালী ম্যান্ডেট নিয়ে করবে? যদি বড় বড় দুটি দল ভোটে অংশগ্রহণ করতে না পারে, তাহলে বিএনপি খুব উইক ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যাবে। এবং দেশে আজকে দারিদ্রতার হার হু হু করে বাড়ছে। একটা মানে একতরফা ভোটে গিয়ে বিএনপি ওই দারিদ্রতার হার ধরতে পারবে না। ইনভেস্টমেন্ট কমে যাবে, কেনাবেচা কমে যাবে, ফরেন ইনভেস্টমেন্ট হবে না। কারণ যুদ্ধটা, দ্বন্দ্বটা রয়ে গেল। বিএনপির উচিত দেশের স্বার্থে একটা অংশগ্রহণমূলক ইলেকশনের চেষ্টা করা। তাতে হবে কি, এই যে চক্রটা, যে এক পক্ষ একদলীয় ভোট করেছে, অনেক মানুষ মারা গেছে, আবার একদলীয় ভোট হবে, আবার অনেক মানুষ মারা যাবে। এক পক্ষ আইসিটি ট্রাইব্যুনাল করেছে, বিচার করেছে, ফাঁসি দিয়েছে, এখন আবার যারা করেছে তাদের বিচার হচ্ছে। এটা কি শেষ হবে না? কোথাও তো শেষ ভাই করতে হবে। দেখেন, নির্বাচনের খুব বেশি সময় বাকি নেই। যদি ফেব্রুয়ারিতেই নির্বাচন হয়, সেক্ষেত্রে খুবই কম সময় আছে। বিএনপি, জামাত, এনসিপি থেকে শুরু করে সব দলই কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সেখানে আসলে জাতীয় পার্টি এখন পর্যন্ত জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত আসেনি। সেক্ষেত্রে আপনারা কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন? আমরা একটা রাজনৈতিক দল হিসাবে সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের নির্বাচনে যেতে আগ্রহ আছে, তবে পরিবেশটা সুষ্ঠু হতে হবে। আজকে এনসিপির একজন নেতা একটা কথা বলেছে যে 2 বছরের মধ্যে এনসিপি বাংলাদেশের সর্ববৃহৎ দল হবে বা খুব শক্তিশালী দল হবে। সামহাও এনসিপি বিলিভ করছে না ফেব্রুয়ারিতে ভোট হবে। সামহাও এনসিপি বা অন্যরা মনে করছে আরও সময় পাওয়া যাবে দল গুছানোর। এবং এনসিপি শাপলা প্রতীক নিয়ে অনেক বেশি দর কষাকষির এটাও একটা কারণ যে তারা ভোটে যাবে যাবে না। তো আমি কিন্তু ফেব্রুয়ারির 12 তারিখে যদি ভোট হয়, আমি খুশি হব যে একটা বর্তমানে অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, তার থেকে নির্বাচিত সরকার আসলে অ্যাটলিস্ট একটা ধাপ আমরা আগাবো।
এবং অনেকগুলো সমমানের দরজা খুলবে, আলোচনার দরজা খুলবে, কিন্তু সেক্ষেত্রে 90 দিন বা তফসিল পিরিয়ড শুরু হবে নভেম্বরের 12 তারিখ, আজকে হচ্ছে অক্টোবরের 27 তারিখ, প্র্যাকটিক্যালি আর 15 দিন আছে তফসিল পিরিয়ডের। আমরা তো 15 দিনের কোনো আলামত দেখতে পাচ্ছি না। মানে তফসিল পিরিয়ড 90 দিনের আগের যে 15 দিন যে ভাইব্রেশন থাকে, আমরা সেরকম কিছু দেখতে পাচ্ছি না। ডিসেম্বরে তফসিল হ্যাঁ, 45 দিন ডিসেম্বরের আগে তফসিল হয়, বাট আমরা 90 দিন আর কি একটা ইলেকশনকালীন সময় ধরে নিই আর কি, 45 দিনেও তফসিল হয়। তো সেক্ষেত্রে আসলে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন রাইজ করছে, দেশ কোন দিকে যাচ্ছে। এর মধ্যে সেনা সদস্যের বিরুদ্ধে একটা মামলা হলো, এটা অবশ্যই সেনাবাহিনীতে একটা মিশ্র প্রক্রিয়া সৃষ্টি করবে। মানে জাতীয় পার্টি এখন নির্বাচনের বিষয়টা নিয়ে সন্দিহান যে সময় মতো নির্বাচনটা আমরা হবে মনে করি কিনা। বর্তমান সরকার নির্বাচন সঠিক সময়ে করার ব্যাপারে সদিচ্ছা এবং সক্ষমতার অভাব আছে। মনিয়াপা, আমি একটু ওই বিষয়টা নিয়ে, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে আসলে বিএনপি কি চাচ্ছে বা কি বুঝছে, যখন আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের প্রশ্ন সবাই বলছে যে বিচারের আগে আসলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে না, সেখানে বিএনপির অবস্থানটা কি? দেখেন, বিএনপি যেটা বলছে সেটা হলো বিএনপি চায় যে তাদের বিচার হোক, কিন্তু বিচার হওয়ার আগে, যেমন ধরেন জামাতকে আওয়ামী লীগ যে কাজটা করেছিল, দলকে ইলিগ্যাল ঘোষণা করে, সেই অবস্থা আওয়ামী লীগের, জাতীয় পার্টির হোক, বিএনপি এটা কখনোই চায় না। বিএনপি চায় বিচারের পরে যেটাই হোক হোক, এটা আইনের মাধ্যমে হোক, বিচার ব্যবস্থার মাধ্যমে হোক, নির্বাহী আদেশে না। কিন্তু সেটা বলতে গেলে, সেটা বলতে যে হয়েছে কি, এক শ্রেণীর এখানে আপনার, আমি সবাই আপনার 5ই আগস্টের পরবর্তী ফল যারা এখন আছেন, কিন্তু তাদের মধ্যে অলরেডি ডিভাইডেশন হয়ে গেছে। তারা মনে করে ওই আওয়ামী লীগ যেভাবে চেতনা বিক্রি করতো, এখনও কিন্তু ওইভাবে এক ধরনের চেতনা বিক্রি হচ্ছে, সেটা আগস্ট চেতনা। এবং এই আগস্ট চেতনার দোহাই দিয়ে আমরা যখনই একটা আইনের কথা বলি বা যেটাই বলি যে রাষ্ট্রের প্রয়োজনে যে কথাটা আসছে, যে আওয়ামী লীগ নির্বাচন করেছে এবং পৃথিবীব্যাপী ঘৃণিত হয়েছে, নিগৃহীত হয়েছে, ঠিক একই অবস্থায় বিএনপি জামাত যদি নির্বাচন করে, তাহলে একই অবস্থা হবে। বিবিসির একটি প্রতিবেদন কিন্তু এই প্রশ্নটি তুলছে যে বিগত সময়ের মতো একপাক্ষিক নির্বাচন যখন হতে আমরা যাচ্ছে এই কিনা। কথাটা বলতে যাই, যে আইনের কথা বলে যে নির্বাহী আদেশ এখানে কোনো আদেশ হতে পারে না, তখনই কিন্তু আমরা দালাল হয়ে যাই। আমাদের নিয়ে আপনার ফেসবুকে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, আমাদেরকে জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়া হয়। অথচ এই মানুষগুলো জানে না যে দিনের পর দিন, কত দিন আমরা যেমন পড়ালেখা করে এই পর্যন্ত এসেছি, প্রতিদিন আমাদের একটা স্টাডির মধ্যে থাকতে হয়। আমি কি, শামীম হায়দার পাটোয়ারি কি, আরও জামাতের একজন নেতা কি, এনসিপিরই একজন নেতা কি, অনেক পড়ালেখা করতে হয় এগুলো নিয়ে। সেটার পরে যে, এবং আপনি যদি টর্চারের কথা বলেন, বিএনপির চেয়ে বড় কোনো টর্চার কেউই হয় নাই। তা এই টর্চারের জায়গা থেকে আমরা কিন্তু ওইটা চাই না যে আওয়ামী লীগ নির্বাচনে কালকেই আসুক, জাতীয় পার্টি আসুক, 14 দল আসুক, বাট আমরা যেটা চাই সেটা হচ্ছে আইনের মাধ্যমে, যেটাই হোক আইনের মাধ্যমে হোক। সেটার জন্য আইনকে যদি তড়িৎ করবে না, বেশি ট্রাইব্যুনাল করবে, করে তাড়াহুড়া করে করবে, নাকি দেরি করবে, এটা হচ্ছে এই সরকারের উপর ডিপেন্ড করে। যে কথাটা বললো যে শামীম হায়দার পাটোয়ারি সাহেব, যে এই সরকারের নরণচরণ দেখে মনে হয় না যে নির্বাচন ফেব্রুয়ারিতে বা তফসিলের আগে এই যা যা করা দরকার এগুলো সব কিছু মিলে। তো আমরা এই সত্য কথাটা বলতে গিয়ে যে ধিক্কারের শিকার হচ্ছি, অথচ যারা ধিক্কার দিচ্ছে, আপনি জানেন, রাতের অন্ধকারে তারা আতাত করছে, তারা ভোট নিচ্ছে। কার সাথে আতাত করছে? পতিত সরকারের সাথে, ফ্যাসিস্টের সাথে, আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলেছি তাদের সাথে, তাদের ভোট নিচ্ছে, তাদের ভোট ব্যাংকগুলো দখল করছে বিভিন্নভাবে, বাই হোপ অ্যান্ড বাই ক্রোক। তো তারা এটা করছে, আবার তারাই আবার ওই আওয়ামী লীগের চেতনা বিক্রির মতো তারাই আবার এই আপনার 24 বিক্রি করে আমাদেরকে ভিলেন বানানোর চেষ্টা করছে। আমার ধারণা যে এটা জনগণ বুঝবে। যেমন ধরেন, আমরা নতুন দল এনসিপি আমাদের কিন্তু জাতিগত শত্রু না, ওরা আমাদের সন্তানের মতো, ওরা নতুন দল করতে আসছে। এবং সত্যি কথা, বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থে ভালো দলের অভাব আছে অনেক। গণতন্ত্র সমুন্নত রাখার জন্য যে দলগুলোর দরকার, তো সেখানে এনসিপি কেন, আরো 10টা এনসিপির দরকার, দলের মতো দল। আমরা তাদের সমালোচনা করেছি, তারা যেন পুরে খাঁটি শোনা হয়, কিন্তু তাদেরকে ভুল বোঝানো হয়েছে, তারা আমাদেরকে সাইবার বুলিং করেছে, বিভিন্নভাবে গালাগালি করেছে। এখন যে অবস্থা তাদের হয়েছে,
আমাদের কথা যদি প্রথম দিকেই যদি শুনতো বা কানে নিত, তাহলে কিন্তু তাদের এই অবস্থা হতো না, তাদের আরো ভালো অবস্থা হতো। প্রথম দিকে নেয়নি, এখন কি নিচ্ছে? এখনো নিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না, কারণ এখনো তাদের মধ্যে এরকম আছে যে শ্যাম রাখি না কুল রাখি, নির্বাচনে যাব না মার্কাটা নিব, এইটার মধ্যে আছে। এটা বুঝে না যে মার্কাটা যেটাই হোক না কেন, এই দেশে একটা সময় কাস্তে মার্কা ছিল, এই দেশে একটা সময় আপনার কি বলে ওই বামদের যে মার্কাগুলো কুড়ে ঘর মার্কা ছিল, তো এই এখন কুড়ে ঘর নাই, মার্কাটাও নাই। কি কুড়ে ঘর কি ভালো কিছু করে নাই? তো এই ধানের শীষ, নৌকা বা দাড়িপাল্লা এরাই কি সব কিছু করেছে? দাড়িপাল্লা তো কবে থেকেই সমান তালে দাড়িপাল্লা নিয়ে দাঁড়ায় আছে, 54 বছরে তো কিছু হয় নাই। তো এই যে মার্কাটা বড় কথা না, বড় কথা হচ্ছে কর্মটা। সেটি আবার ইসিকেও আমি এই কথাটাই বলবো যে একটা মার্কা না হয় চাইলে না হয় দিয়েই দেন, এটা নিয়ে এত জেদ করারও কিছু নাই, এত জেদ করার কিছু নাই। কিন্তু তারা তো বলছে যে একটি বড় রাজনৈতিক দলের হয়েই আসলে ইসি এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, তাদের যে মার্কাটা প্রাপ্য সেটা তাদেরকে দেওয়া হচ্ছে না। এটা চরম ভুল কথা। ইসি কারো পকেটের জিনিস না। ইসি যদি পকেটের হয় তাদেরই পকেটের হওয়ার কথা, কারণ তাদের নামের সাথে কিংস পার্টি নাম জড়িত। সো অন্য কারোর কথায় যে তারা এটা করবে, আমার এটা মনে হয় না। যদি করেই থাকে তাহলে আর যাই হোক না কেন বিএনপি না, আমি আসবো আপনার কাছে। রকম প্রতিবাদও করে নাই, কিছুই বলে শামীম ভাই, একটা টক শোতে আপনি বলেছেন যে জাতীয় পার্টি ছাড়া যদি নির্বাচন হয় তাহলে সরকার টিকবে না, নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সরকার টিকবে না, নির্বাচন গ্রহণযোগ্য হবে না, মানে কিসের ভিত্তিতে এটি আপনি বললেন? দেখুন, মানে জাতীয় পার্টি বা আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ না করে, তার সাথে 14 দল অংশগ্রহণ করবে না, অর্থাৎ প্রায় 15 থেকে 20টি নিবন্ধিত দল, তার মধ্যে একটি দুটি ব্যান হতে পারে, তারা ভোটে অংশগ্রহণ যদি না করে, ভোটের দিন ভোটের ভারসাম্যটা থাকবে না। ভোটের দিন এদেশে আওয়ামী লীগ আর বিএনপি মিলেই ভারসাম্যটা তৈরি করে। 14 সালের ভোটে আসলে কাস্টিং কত হয়েছে? কেউ বলে 3%, কেউ বলে 5%, দেখানো হয়েছে 40%, 154টা আনকস্টেড, টোটাল ভোটারের 20% সরকার মতেই ভোট দিয়েছে, কিন্তু ভোট দিয়েছে 5%, 6%। এটা আমি নিজেই সে সময় জানি। তাহলে বাকি 15% কোত্থেকে আসলো? স্টাফিং করা হয়েছে, সিল মারা হয়েছে, বাড়িয়ে দেখানো হয়েছে। যখনই ভোটটি একতরফা হবে, সেই ভোটে 42 থেকে 43,000 সেন্টারের মধ্যে অসংখ্য সেন্টারে এই অনিয়মগুলো হবে। প্রিজাইডিং যখন অনিয়ম করতে চাবে না, তাকে বাধ্য করা হবে, অথবা অনেক প্রিজাইডিং আগ বাড়িয়ে এগুলো করবে। ভোটের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং এই সমস্ত কিছু ডকুমেন্টেড হয়ে যাবে অটোমেটিক্যালি, এবং সারা বিশ্ব জানবে। সেই সরকারটার পক্ষে 5 বছর দেশ চালানো কঠিন হবে। অতীত ইতিহাস তাই বলে। হ্যাঁ, আওয়ামী লীগ এসে জিনিসগুলোকে চেঞ্জ করেছে, কিন্তু 14 সালের আগে বিতর্কিত ভোট যেগুলো ছিল, কোনো সরকার পূর্ণ মেয়াদ ছিল না, কোনো সরকার। 14 আগে জিয়াউর রহমানের ভোট বলেন আপনি, আমাদের এরশাদ স্যারের ভোট যদি কেউ বলে থাকে 86, 88, 15 ফেব্রুয়ারি, সমস্ত ভোট কিন্তু 2 বছর 3 মাস 1 মাস ছিল। 14 সালে এসে আওয়ামী লীগ 5 বছর জোর করে থাকলো। সেটা আওয়ামী লীগের অদক্ষতা আবার দক্ষতা, তারা মন্দ কাজটা দক্ষতার সাথে করেছে। একটা খারাপ ভোট করেছে, আবার খারাপ ভোট করে কৌশলে গুম করে মেরে কেটে 5 বছর ছিল। বিএনপিকেও যদি একতরফা ভোটে আসে, ওই মেরে কেটে থাকতে হবে, ওই নিষ্ঠুর হতে হবে। ওই নিষ্ঠুর হোক বিএনপি, এটা হয়তো আওয়ামী লীগ চাবে, কারণ তখন বিএনপি জনপ্রিয়তা হারাবে, গ্লোবালি তার অ্যাকসেপ্টেন্স কমে যাবে, আওয়ামী লীগ আন্দোলন করার সুযোগ পাবে, ব্যাক করার সুযোগ পাবে। তো আমরা তো মনে করি এই সরকারের সবচেয়ে বড় নির্বুদ্ধতা হলো এসে 3 মাসের মধ্যে ভোট না দেয়া বা 6 মাসের মধ্যে ভোট না দেয়া। আপনি যদি চিন্তা করেন আজকে এনসিপির ফ্রাস্ট্রেশনটা কোথায়? এনসিপির ফ্রাস্ট্রেশনটা হচ্ছে তারা 45 দিন 36 দিন আন্দোলন করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে, তারা ন্যাশনাল হিরো ছিল। আজকে তারা এককভাবে ভোট করে বাংলাদেশের কোথাও জিততে পারবে না, কোথাও না। কিন্তু জুলাই আন্দোলনের পরে 3 মাসের মধ্যে ভোট হলে আমার মতে 50টা আসনে তারা জয়লাভ করতো, কোনো জোট ছাড়া। সেই গ্রহণযোগ্যতা তখন ছিল বলে মনে সেই সময় তারা হাইপে ছিল, কোনো নেগেটিভ কমেন্ট ছিল না, কোনো ক্রিটিসিজম ছিল না, কোনো কারাপশন অ্যালিগেশন নাই, কোনো খারাপ। এখন তো ডেফিনেটলি তারা কম বয়স্ক, তারা ক্ষমতাটা পুরো হ্যান্ডেল করতে পারে নাই, তাদেরকে ব্যবহারও করা হয়েছে, অনেকেই তাদেরকে ব্যবহার করেছে। ডক্টর ইউনূস স্যার যখন তাদেরকে নিয়োগকর্তা বলেছেন এবং মাস্টারমাইন্ড বলেছেন, এটার মাধ্যমে তারা ব্যবহৃত হয়ে গেছে নানাভাবে। নাও 6 মাসের মধ্যে ভোট দিলে সব কিছু সমাধান হয়ে যেত। আওয়ামী লীগ তখন ভোটে দাঁড়াতে পারতো না, বা দাঁড়াতো ভোট পেত না, সব পলিটিক্যাল ইকুয়েশন একবারে সলভ হয়ে গেল। বর্তমান গভর্নমেন্ট ম্যাচিউর ছিল না এনাফ এটা বোঝার জন্য। দিন যত যাবে পরিস্থিতি তত জটিল হবে এবং সমাধান তত কঠিন হবে।
এবং তত কঠিন হচ্ছে, প্রতিনিয়ত সমাধান কঠিন হচ্ছে। বিএনপি এখানে একটা বিপদে পড়ে গেছে। এক, বিএনপি অংশগ্রহণমূলক ভোট চায়, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আবার আওয়ামী লীগের ব্যান উঠানো এই পক্ষে কথা বলাটা বিএনপির জন্য খুব বিব্রতকর। কারণ আওয়ামী লীগ নির্যাতিত হয়েছে, বিএনপির বন্ধুরা এটা করেছে, জামাত বা এনসিপি সবাই অ্যান্টি আওয়ামী ফোর্স। অ্যান্টি আওয়ামী ফোর্সের বাইরে তো আর বিএনপি যেতে পারছে না। বিএনপির অবস্থা হয়ে গেছে কায়েদ আজম মোহাম্মদ জিন্নার মতো। জিন্না সাহেব পাকিস্তান সৃষ্টি করলেন, উনি কিন্তু সেকুলার পাকিস্তানি চেয়েছিলেন, কিন্তু ওনার চারপাশে সবাই ইসলামিস্ট থাকার কারণে উনি বাধ্য হয়েছেন ইসলামিক রিপাবলিক করতে। তো বিএনপিও বাধ্য হচ্ছে ব্যানটাকে অ্যালাউ করতে, তবে অ্যাট দ্য কস্ট অফ হাই এক্সপেন্স বিএনপির জন্য। জি, শামীম ভাই একজন দর্শক আছেন আমাদের শোয়ের, আসলে মূল আকর্ষণ থাকে দর্শকরা, তাদের প্রশ্নরা। একটু দর্শকের প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি চট্টগ্রাম থেকে বলছি, ইকবাল। ইকবাল, আপনি প্রশ্ন করবেন। প্রশ্নটা হচ্ছে পাটোয়ারি সাহেবের কাছে, যে উনি বলছেন যে জাতীয় নির্বাচন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে পার্টিসিপেশনের সুযোগ না দিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যে আপনার কথায় ইকো হচ্ছে, আপনি যদি একটু আপনার টিভির সাউন্ডটা মিউট করে প্রশ্ন করেন আমাদের শুনতে সুবিধা হবে। তো এই প্রশ্নবিদ্ধ হওয়াটা ওনারা কেন, যখন ফ্যাসিস্ট সরকার ছিল সেই সময়ে এই কোশ্চেনটা রেজ করতে পারে নাই, যখন বিএনপি পাশাপাশি অন্যান্য দল নির্বাচনগুলোতে পার্টিসিপেশন করে নাই। আমার কোশ্চেন হচ্ছে যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে ওদের বিচার নিশ্চিত করার আগ পর্যন্ত নির্বাচনে পার্টিসিপেশন করা দেওয়া উচিত হবে কিনা, সেই প্রশ্নটা আমি পাটোয়ারি সাহেব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইকবাল, আপনি থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে, তার প্রশ্নটি একটু নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমার নাম মনির হায়দার। বলবেন আপনার প্রশ্নটি। আমার প্রশ্নটা দুইজনের কাছে। গতকালকে সম্ভবত কিংবা তার আগের দিন তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেব বলেছেন যে নভেম্বরে আমাদের শেষ উপদেষ্টাদের বৈঠক হবে। আজকে আমরা দেখলাম তার কাউন্টার হিসাবে প্রধান উপদেষ্টা বলেছেন না, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমরা থাকবো। তাহলে দুই রকম কথাই হলো প্রথম উপদেষ্টাদের মাঝে। আমার প্রশ্ন তো হয়েছে, তাহলে এই সরকারটাকে চালায় কে? এই উপদেষ্টা মহোদয়রা চালায়, না আসলে আমরা যে বাইরে থেকে শুনি অন্য কেউ চালায় ওই রকম, নাকি এই সরকারের ভিতরে কোনো ঐক্য নাই, এমনি জাতীয় ঐক্য নেই, ওনারা আলোচনা করে? আবার শুনলাম এর আগের মাসে নাকি দুইজনকে পদত্যাগ করার জন্য বলা হয়েছিল, তাও নাকি করে নাই। তাহলে এখন আমরা কি বুঝবো আসলে হজবরল অবস্থা? ঐক্য বলে কি কোনো শব্দ কি আদৌ আছে কিনা, ওটা ওনারা প্রমাণ করুক, ওনাদের উপদেষ্টাদের ঐক্য আছে। আরো একজন দর্শক আছেন এই মুহূর্তে, তার প্রশ্ন নিয়ে শুরু করতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আমি ওই যে স্বামী হায়দার পাটোয়ারি বেলসে স্যারকে বলে যাচ্ছিলাম যে আপনারা ভোটে আসবেন, আপনাদের দল নিষিদ্ধ না, কিন্তু আপনার জন্য না বলে আপনার আওয়ামী লীগের জন্য এত কাঁদতে চান কেন? আর দ্বিতীয় প্রশ্ন, সংবিধানের 8, 48 এবং 142 অনুচ্ছেদে গণভোট ছিল, যখন আওয়ামী লীগ বাতিল করে আপনারা কেন এটা প্রোটেস্ট করেন না? সংবিধানের 58 গ এবং ঘ আপনার যে ওই তত্ত্বাবধায়ক ছিল বাতিল করলো, এটাও আপনারা বিরোধিতা করেন না কেন? জাতির কাছে আপনারা কি প্রশ্ন দিবেন, এইটাই আমরা জানতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, থাকুন আপনি আমাদের সঙ্গে। এই প্রশ্নের উত্তর দিয়ে একটু শুরু করি, জনাব শামীম হায়দার পাটোয়ারি। প্রথম হচ্ছে যে আমরা 14 সালে এরশাদ স্যার জেনুইনলি ভোট বর্জন করেছিলেন, শেষ মুহূর্তে আমি করেছিলাম, এরশাদ স্যার করেছিলেন, জিএম কাদের করেছিলেন, এবং তারপরেও ভোটটা হয়ে যায়। সেখানে জাতীয় পার্টির একাংশ অংশগ্রহণ করে, জীবনের ঝুঁকি নিয়ে এরশাদ একতরফা ভোট ঠেকানোর চেষ্টা করেছিলেন, ওটাই শেষ চেষ্টা ছিল বাংলাদেশে। 18 ভোটে বিএনপি অংশগ্রহণ করেছে, কিন্তু স্টাফিং হয়েছে। 24 ভোটে আমরা অংশগ্রহণ করেছি, 70 জন স্বতন্ত্র পাশ করেছে। ভোটে অংশগ্রহণ ইটসেলফ কোনো ক্রাইম না। 15 ফেব্রুয়ারি একতরফা ভোট বাংলাদেশে হয়েছে। অনেকে 86-88 ভোটকেও বলে, অনেক বড় দল অংশগ্রহণ করেনি, কিন্তু ওখানে আবার জামাত 86 ভোটে অংশগ্রহণ করেছিল, আওয়ামী লীগ করেছিল। 88 ভোটে আসম রব, বর্তমানে উনি আগের রিজিমের বিরুদ্ধে আন্দোলন করা মানুষ, উনি কিন্তু 88 ভোটে প্রধান বিরোধী দলের নেতা ছিলেন। তো বাংলাদেশে প্রত্যেকটি দলই বিতর্কিত ভোটে অংশগ্রহণ করেছে বা বিতর্কিত ভোট করেছে বা চেষ্টা করেছে।
গণভোটের প্রশ্নটি তিনি করেছেন। জি, কিন্তু আমরা এখন যেটি বলছি এই কারণে বর্তমানের ভোটটাকে আমরা বলবো একতরফা ভোট, এবং এটা করা উচিত না এই কারণে বলবো যে এই 11 বছর দেশের পরিণতি কি হয়েছে এটা আমরা দেখেছি, এবং আওয়ামী লীগের পরিণতি কি হয়েছে এটা আমরা দেখেছি। বঙ্গবন্ধুর মূর্তিগুলো ভাঙা হয়েছে, আওয়ামী লীগের বোঝা উচিত কেন ভাঙা হলো, তারা কি করেছে 11 বছর। 32 নম্বরের বাড়ি একটা ঐতিহাসিক জায়গা, বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত, ওটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে চেয়ে চেয়ে দেখতেছে কেন, কারণ তারা একতরফা ভোট করেছে। একতরফা ভোট করার লজিক্যাল কনসিকুয়েন্স হচ্ছে এটার বিরুদ্ধে আন্দোলন হবে। আন্দোলনের লজিক্যাল কনসিকুয়েন্স হচ্ছে প্রশাসনকে দিয়ে আন্দোলনটাকে দমন করতে হবে। দমন পীড়ন বাড়তে 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 এক পর্যায়ে একতরফা ভোটের সরকার দানব হয়ে যাবে। এটা হচ্ছে একটা কারণ একতরফা ভোট কেন আপনারা হচ্ছে সেটা প্রোটেস্ট করছেন। আরেকটি প্রশ্ন ছিল যে আপনারা নিজেদের কার্যক্রম তো নিষিদ্ধ হয়নি, আপনারা আওয়ামী লীগের হয়ে কেন এত কথা বলেন? আওয়ামী লীগের হয়ে বলছি না, আমরা অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কথা বলছি। আমরা 14 সালেও বলেছিলাম বিএনপিকে নিয়ে ভোট করা উচিত। আমরা জামাত ব্যানের সময় বলেছিলাম জামাত ব্যান করা উচিত না। আমরা অগণতান্ত্রিক সকল কাজের বিরুদ্ধে বলেছি। এই মুহূর্তে আমরা অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কথা বলছি। ঠিক আওয়ামী লীগ শব্দটা আমরা খুব কম বলি, জিএম কাদের দু এক সময় বলেন, সেটাও ব্রডার পার্সপেক্টিভে বলেন। বর্তমান সরকারও তো আওয়ামী লীগকে ব্যান করেনি, অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে, অস্থায়ীভাবে ব্যান করেছে, সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করেছে। অর্থাৎ আওয়ামী লীগ যদি ভোটে অংশগ্রহণ করতে পারে তাহলে জাতীয় পার্টির জন্য অংশগ্রহণটা সহজ হয়, বিষয়টা কি এরকম? ব্যাপারটা এরকম না, তখন রাজনীতির মাঠে একটা ভারসাম্য আসবে। জি, আরেকটি প্রশ্ন ছিল যে গণভোট যখন আওয়ামী লীগ আসলে বাতিল করলো তখন কেন আপনারা কথা বলেন? আমরা সেই সময় একটা কনস্টিটিউশনাল কমিটি করা হয়েছিল অল পার্টি, সেখানে জাতীয় পার্টির প্রতিনিধি ছিল। তো জাতীয় পার্টির যিনি প্রতিনিধি ছিলেন তিনি এই সকল অ্যামেন্ডমেন্টের অনেকগুলোর বিরুদ্ধেই ওনার বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটা অন রেকর্ড আছে। আমি ব্যক্তিগতভাবে এই দর্শকের সাথে সম্পূর্ণ একমত। 15 অ্যামেন্ডমেন্ট দিয়েই এ জাতি ধ্বংস হয়ে গেছে। 15 অ্যামেন্ডমেন্ট করেই আওয়ামী লীগ কেয়ারটেকার বাদ দিয়েছে, গণভোট বাদ দিয়েছে, সংবিধানকে আনঅ্যামেন্ডেবল করেছে এবং নিজের পতন নিয়ে এসেছে, দেশের পতন নিয়ে এসেছে। সেই 15 অ্যামেন্ডমেন্টটা হাইকোর্ট বাতিল করে দিয়েছে কিন্তু অনেকাংশেই। সো কেয়ারটেকার গভর্নমেন্ট চলে আসবে, গণভোট চলে আসবে, এটা একটা সমস্যার সমাধান হলো। এবং আওয়ামী লীগ এই অ্যামেন্ডমেন্টগুলো করেছিল নির্বাচনকে নিয়ন্ত্রণ করার জন্য। জি ভাই, অনেকগুলো প্রশ্ন তো আমি একটু ছোট ছোট করে নিই। আরেকটা প্রশ্ন ছিল, আমাদের প্রথম দর্শক যিনি ছিলেন ইকবাল, তিনি প্রশ্ন করেছেন যে আপনি বলছেন যে আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দল নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, কিন্তু তারা বলছেন যে আসলে বিচার নিশ্চিত না করে আসলে তারা চান না যে আওয়ামী লীগ জাতীয় পার্টি বা 14 দল নির্বাচনে অংশ নেয়। সেক্ষেত্রে আপনি তার ইয়েতে কিছু বলতে চাইবেন কিনা? তার প্রশ্নের আমি তো প্রেক্ষিতে চাবই আমার এলাকার প্রার্থী যিনি জয়ী হবে বা যার অনেক ভোট আছে সে ভোট না করুক, তাহলে আমার জন্য সুবিধা হবে। আপাও হয়তো বা চাবে, এটা তো কমন ফেনোমেনা। হ্যাঁ, অপোনেন্টকে আমরা সরিয়ে দিব, কিন্তু তার মধ্যেও তো একটা রাষ্ট্র, একটা কমিশন, একটা ইনস্টিটিউশন থাকবে যারা এটার মধ্যে ভারসাম্য করবে। আওয়ামী লীগের উপর অনেকের রাগ থাকা খুবই স্বাভাবিক। আওয়ামী লীগের ব্যক্তিদের উপর রাগ থাকতে হবে, দল আওয়ামী লীগের উপর রাগ করাটা ঠিক হবে না। সে ব্যক্তি 100 হতে পারে, 200 হতে পারে, 1000 হতে পারে। আজকে যদি ভোট হয়, আওয়ামী লীগের 1000 শীর্ষ নেতা অটোমেটিক্যালি ভোট করতে পারবে না। তাদের বিরুদ্ধে 10টা 12টা 14টা মামলা, তারা ভোটের আগে এগুলো জামিন নিতে পারবে না। তাহলে অটোমেটিক্যালি কিন্তু একটা ফেজ আউট হয়ে গেল। এরপরও যদি আওয়ামী লীগকে দল হিসেবে ব্যান করা হয়, আওয়ামী লীগ এটাকে পলিটিক্যাল চান্স হিসাবে নেবে এবং আওয়ামী লীগ এটা তার যে পতন হয়েছে পতনটাকে জাস্টিফাই করবে বিভিন্নভাবে। জি, আমি একটু মনির আপনার কাছে আসি। দর্শক দ্বিতীয় যিনি ছিলেন মনির হায়দার, তিনি বলেছেন যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দুদিন আগে একটি কথা বললেন যে নভেম্বরে তাদের কার্যক্রম শেষ হবে, কিন্তু এখন আবার বলা হচ্ছে যে নির্বাচন পর্যন্ত বা পরবর্তী সরকার আছে হ্যান্ড ওভার করার আগ পর্যন্ত এই সরকারই চালাবে। সরকার আসলে কারা চালায়? তারা বলছে যে আমরা তাহলে যেটি শুনেছিলাম যে অন্য একটা শক্তি সরকারকে চালায়, বিষয়টা কি সেরকম নাকি এই সরকার আসলে এরকম? অনেকগুলো প্রশ্ন তিনি রেখেছেন। মাহফুজ আলম কয়েকদিন পরে পরে একটা করে পোস্ট দেয়, 1 ঘন্টা পরে ডিলিট করে কিংবা আবার চেঞ্জ করে, ওখানে পরিবর্তন বিভিন্ন কিছু করে। এখন এই সরকারটা হয়েছে এরকম অনেকটা। এটা এখন যা বললো একটু পরে ওইটা বলা হলো না, নইলে একটা উপদেষ্টা তাকে বুঝতে হবে তার পজিশনটা কোন জায়গায়। সে যখন বলল যে এটাই শেষ বৈঠক, নভেম্বরের শেষ বৈঠক, তারপরে প্রধান উপদেষ্টা এই যে সরকারের ভেতরে যে সরকার যে নিয়ে কথা বলেছিল কি ভট্টাচার্য না দেবপ্রিয় ভট্টাচার্য, যে সরকারের ভেতর সরকার আছে, তো এটাই তো প্রমাণ করে যে এই সরকারের কোনো কথা না, এবং লাস্ট কথা সেটা হলো কথা। এখন যদি মনে করেন যে নির্বাচিত না হওয়া পর্যন্ত যদি এই বৈঠকগুলো চলতে থাকে, তাহলে বুঝতে হবে যিনারা এই কথা বলছেন তিনারা কি নির্বাচনের জন্য প্রস্তুত কতটা।
কারণ মাহফুজ আলম কি তাহলে ভুল করে সত্য কথা বলে ফেললেন নাকি? আমার কাছে তো এটাই মনে হয়, আমার কাছে এটাই মনে হয়। বয়সেরও একটা ব্যাপার থাকে, এটাও একটা কারণ। নইলে আপনার যারা ঘুমিয়ে থাকে তাদের জাগানো যায়, যারা জেগে ঘুমায় তাদের কিন্তু জাগানো যায় না। আজকে প্রধান উপদেষ্টা যে কথাটা বলছে এটা জেগে ঘুমানোর মতো, যে এটা এতদিন কিন্তু বলে নাই যে একটা সুন্দর নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন দিয়ে উনি চলে যাবেন। নির্বাচনের আগে কি কি হতে পারে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে কতটুকু ক্ষমতা ছিল, এটাও তো নভেম্বর পর্যন্ত কিন্তু 3 মাস। তা মাহফুজ যেটা বলছে আমি যদি ধরি ওটাকে কিন্তু আমি মানে সত্য কথাই ধরতে পারি। 3 মাস আগে তারা বড় কোনো ধরনের কাজ করতে পারে না। সেইখানে প্রধান উপদেষ্টা যখন এই কথা বললেন যে নির্বাচিতদের হাতে ক্ষমতা দেওয়ার আগ পর্যন্ত করতে পারবেন, তার মানে কি উনি নির্বাচন দিতে চান কিন্তু না? আপনারাই তো এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে চাচ্ছেন, বিএনপির পক্ষ থেকে তো চাওয়া হচ্ছে। দেখেন, এটা বিএনপি যেটা বলেছে, বিএনপি যে কারণে বলেছে হয়তো বা অন্য সরকার আসলে আবার সময় ক্ষেপণ হবে, ওই হিসাব টিসাব করে হয়তো বিএনপি বলেছে। কিন্তু বিএনপি তো এটা বলবে না যে তত্ত্বাবধায়কের যে মেয়াদটা, সেই মেয়াদের মধ্যেও যে কাজটা করার কথা না সেই কাজটা করুক, এটা তো চাইবে না। সো এই জায়গা থেকে বোঝা যায় যে ডালমে কুছ কালা হ্যাঁ। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার কাছে আসি। কদিন আগে বিএনপির যে প্রতিনিধি দল তারা আপনাদের প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন, সেখানে প্রস্তাব করেছেন যে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য। আপনার কাছে কি মনে হয় যে এখন যে সরকার আছে তারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে পারবে? প্রধান উপদেষ্টা অসম্ভব ক্যারিশমেটিক মানুষ, তার ক্যারিশমার কাছে বিএনপি দুগ্ধপোষ্য শিশুর মতো হয়ে যেতে পারে কখনো কখনো। প্রথম হচ্ছে গণভোটের ইস্যু আসছে, যে গণভোটের কথা বলা হচ্ছে ইট ইজ কম্পারেবল টু জিয়াউর রহমানের গণভোট এবং এরশাদ স্যারের গণভোট। ওইসব গণভোটে কিন্তু একটা টার্ম থাকতো লাস্টে, পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকার জনগণের সম্মতিতে কন্টিনিউ করবে। এই গণভোটের দাবিটা যারা তুলছে তাদের মধ্যে এই উদ্দেশ্যটা আছে যে ভোট পিছিয়ে যাক, এই সরকার থাকুক, এটা একটা উদ্দেশ্য আছে। দ্বিতীয় যে উদ্দেশ্য, এই সরকার নির্দলীয় হবে কিভাবে? মাহফুজ সাহেব নিজে বললেন যে আমরা নিয়োগ দিতাম, এতগুলো নিয়োগ নিয়ে নিত বিএনপি, এতগুলো নিত জামাত, আর একটা বলে নেই, অনেকগুলো সব এনসিপিও নিয়েছে। তাহলে প্রশাসনে এখন জামাত, বিএনপি, এনসিপি নিউট্রাল ঢুকিয়ে দেওয়া হয়েছে, সব নিরপেক্ষ হবে কীভাবে সরকার? সরকারও তাই। তাহলে এর বাইরের যে পক্ষরা আছে তারা ভোটে তো নিরপেক্ষ সরকার পাবে না। নিরপেক্ষ নির্দলীয় সরকার এসে এই সমস্ত সেট আপ চেঞ্জ করে নিরপেক্ষ লোককে দিলে সুষ্ঠু ভোটের পরিবেশ আসতে পারে। আপা যে বললেন ডালমে কুচ কালা হে, ব্যাপারটা তা না, পুরোটাই কালা, সামান্য কিছু ডাল থাকতে পারে, এটা আমার ঝুঁকিপূর্ণ। জি, আমি একটু প্রতীকের ব্যাপারে আপা আপনার সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে যে আরপিও যদি সংশোধন না হয় তাহলে সেই ঘটনাটাই ঘটছে যেটি আপনারা চাচ্ছেন না। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ছোট ছোট যে দলগুলো আছে তারা নিজ নিজ প্রতীক নিয়ে আসলে নির্বাচন করবে। সেটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? দেখেন, প্রথমে শুরুতে হয়তো একটু প্রবলেম হবে। বাংলাদেশ যত দিন গড়িয়ে যাচ্ছে তত জনগণ সচেতন হচ্ছে, জনগণ সচেতন হবে। আরেকটা জিনিস যে বড় দল যাদের সাথে ছোট দলরা নির্বাচন করবে জোট হয়ে, তাদের বড় দলে যদি একের অধিক বা স্বতন্ত্র প্রার্থী থাকে সেখানে একটু সমস্যায় তারা পড়তে পারে এই জায়গাটায়। তো সেইখানে আমি মনে করব যে প্রতীকটা এখনও বাংলাদেশের গণতন্ত্রের ওই জায়গাটার কথা চিন্তা করে প্রতীকটা দিলে ভালো। বিএনপি অন্তত পক্ষে চাইবে যে যাদেরকে জোটে দেওয়া হোক তাদেরকে যেন বিএনপির প্রতীকটা ব্যবহার করতে দেওয়া হয়, এটা আমরা মনে করছি। ভোটের উপর কোনো প্রভাব পড়বে এটা নিয়ে? হ্যাঁ, ভোটের উপর তো অবশ্যই প্রভাব পড়বে। তার নিজস্ব প্রতীকটা, যে প্রতীকটা কেউ চিনেই না, লাইক আপনি মনে করেন যে ধানের শীষ আর পাটখড়ি দুটো কিন্তু দূর থেকে কাছাকাছি মনে হয়, তারপরেও কিন্তু মানুষ ভোট দেয় নাই। যে কারণে ওই ফ্যাসিস্ট সরকার মনে করেছিল যে কাছাকাছি দিলে ধানের শীষ মনে করে অনেকে হয়তো ভোট দিবে পাটখড়িতে, কিন্তু সেটা কিন্তু হয় নাই। তো ঠিক তেমনই আপনার মনে করেন যে যাদের ভোটগুলা অন্য অন্য মার্কা আছে, বিভিন্ন মার্কায়, তাদের ওই মার্কায় ধানের শীষের আমি একটা গল্প বলি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে মানিকগঞ্জে, তো একবার ভোটের সময় ওখানে আমি ছিলাম। তা পরের দিন একজন বলল যে ওখানে একটা আসনে মুন্নু সাহেব ইলেকশন করতেন, ওই আসন রেখেও উনি 2টা আসনে ইলেকশন করেছিলেন, ওইবার সদরে ইলেকশন করেছিলেন। তো ভোটের পর দিন সকালবেলা এক বৃদ্ধা, অনেক বৃদ্ধা, প্রায় 80-90-100 বছরের মতো বয়স, সে খুঁড়িয়ে খুঁড়িয়ে লাঠি নিয়ে এসে আমার হাজব্যান্ডকে বলছিলেন, অবা ভোট দিলাম ধানের শীষে, মুন্নু পাশ করলো কেমতে।
সে জানেই না যে এইখানে যে ওই এলাকার যে প্রার্থীকে এই আসনটা দেওয়া হয়েছে এটা জানার প্রয়োজন বোধ করে নাই। ওইখানে অনেকেই এরকমই করতো একটা সময়, মার্কাটা এত গুরুত্ব দেওয়া হতো। তো এখনো যারা অজপাড়াগায়ের তারা কিন্তু ওইভাবে হিসাব করে, শিক্ষিতদের ওইখানে হয়তো বা একটু বুঝবে, বুঝে শুনে দিবে, বাট অনেকেই আছে যে মার্কা দেখে ভোট দিবে। তো মার্কাটা একটা ব্যাপার, আমি মনে করি যে গুরুত্বপূর্ণ বিষয়। এটা ইসি অবশ্যই চিন্তা করবে, যাদেরকে নির্বাচন জোটে রাখবে তাদের মার্কা দিলে ভালো। আমি এটা ভাবি যে তাহলে স্বতন্ত্ররা আর ওইভাবে করতে পারবে না অন্তত পক্ষে ইলেকশনে। নইলে বলবে, এই জোটই বলবে এক সময় যে আমাকে ফেল করায় দিছে, তার নিজের দল ঠিকই পাশ সেই করে দোষারোপ দিছে। থেকে বিএনপি মুক্ত থাকবে। বিএনপি শুধু না, অন্য বড় দল যার সাথেই জোট করুক না কেন তাদেরই একই কথা হবে যে ফেল করায় দেওয়ার। আসলে তো এখানে ফেল করায় দেওয়ার কিছু নাই, এখানে মার্কা দেখে যেটা দেওয়ার সেটাই দিবে। তো এই জন্য আমরা মনে করি যে মার্কাটা বড় দলের যাদের সাথে জোট করবে তাদের মার্কাটা থাকলে ভালো হয়। ভালো হয়। অসংখ্য ধন্যবাদ নীলুফার চৌধুরী মনিয়াপ্পা, ব্যারিস্টার শামীম হোসেন পাটোয়ারী ভাই আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।